দিনটা কিন্তু 64 দিন। যে ঘুমের 6 ঘন্টা বাদ দিলে বাকি 18 ঘন্টা চুপ, যত ঘন্টা অত ঘন্টা আমাদের কর্ম। আমরা কি করতে চাই সেটা শুধু আপনাদের বলবো, আপনাদের সহযোগিতা আমি এই 64 দিনে যতটুকু পেয়েছি আমি কৃতজ্ঞ। যার যার জায়গা থেকে আমাকে সহযোগিতা করেছেন। আমি যদি প্রথমে বলি, আমি আগে বলেছি আমি সব ধর্মের লোকের প্রশাসক, আমি সব মতাদর্শের লোকের প্রশাসক। আমি যখন এই চেয়ারে বসি তখন আমি আরেকটি রাজনৈতিক পদ আছে, এটি আমি গেটের বাইরে রেখে পরে ওখানে যেয়ে বসি, কারণ ওটি আমানত। ওটাকে আমি আমানত মনে করি, ওটাকে ক্ষমতা মনে করি না, ওটাকে দায়িত্ব মনে করি। আমাদের কিছু সমস্যার কথা আপনাদেরকে বলি, এগুলো আমার সামনে থেকে ফেস করতে হবে। আগামী 28 তারিখ সম্ভাব্য কুরবানির ঈদ, সেটাকে সামনে রেখে ছোটো ঈদের যে প্রবলেম ছিল এর চেয়ে দ্বিগুণ প্রবলেম হবে। ছোটো ঈদে শুধু মানুষের যাতায়াতের প্রবলেম ছিল, কুরবানির ঈদে প্রচুর একটা ট্রান্সপোর্ট আমাদেরকে পারাপার করতে হবে। যে জায়গাগুলোতে আমাদের সবচেয়ে বড় প্রবলেম হয়, আমি দুটি জায়গায় আপনাদের সহযোগিতা চাই। একটি হলো পাটগুদাম ব্রিজ মোড়। এখানে আমি গত পরশুদিনও জেলা পরিষদের এখানে আইন শৃঙ্খলা মিটিং হয়েছিল, সেখানে আমি বলেছি ওখানে প্রধান অন্তরায় সিএনজির চাঁদাবাজি। আপনারা দয়া করে যদি আমাকে হেল্প না করেন, আমি কতক্ষণ করতে পারবো একা একা? আমাদের তো পুলিশ নাই, আর্মস নাই, আমরা আইন প্রয়োগ করতে পারি না। আমাদের ম্যাজিস্ট্রেটরা মাঝে মাঝে যে জরিমানা করে আসলে একটা জায়গা পার্মানেন্ট বন্ধ করা যায় না, সুযোগ নেই। আমরা এত ভালো একটা রাস্তা ওভারনাইট করলাম প্রায় 22 ঘন্টায়, সেই রাস্তার মোড়ে সিএনজি দিয়ে ওই রাস্তাটা ছোটো করে ফেলা হলো। আমি ওইখানে একদিন প্রায় 1.5 ঘন্টা ছিলাম, অনেককে ধরেছি, অনেকের নাম শুনেছি। আমরা এই রাস্তাটি আবার চালু করছি। এখন গোদারাঘাটে যে রাস্তাটি শম্ভুগঞ্জ যাওয়ার কথা, সেটি আগে একটি মুখ থাকার কারণে ওইখানে একটা যানজট হইতো, একটা গাড়ি নামলে একটা উঠতে হতো না। আমরা আশা করতেছি আগামী পরশুদিন থেকে একটি দিয়ে উঠবে, আরেকটি দিয়ে নামবে। আমি গতকালকে রাত্র 1:30 পর্যন্ত ওই সাইডে ছিলাম, চেষ্টা করতেছি আজকের মধ্যে যেন ওই কাজটি শেষ করা যায়। আমি গতকালকে রাত্রে আবার ওইখান দিয়ে উঠে যদি কেউ থানাঘাট দিয়ে বেরোতে চায়, ওইখান দিয়ে আমরা আরেকটি রাস্তা করতেছি, কারণ ওইটা উঠা নাম্বার রাস্তা। এটা আমার পরিকল্পনায় আছে, এটা একদম 0 পয়েন্ট পর্যন্ত আনা। যদি আমরা এটাকে 0 পয়েন্ট পর্যন্ত আনতে পারি, তাহলে আমাদের যাদের নদীর ওই পারে কাজ বা নদীর ওই পারে আমাদের বাড়িঘর, কাউকে আমাদের শম্ভুগঞ্জ ব্রিজটাকে আর ইউজ করতে হবে না। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। আমরা আসলে আমার যেটা প্রথম লক্ষ্য ছিল সিটি কর্পোরেশনকে ব্র্যান্ড করা। সিটি কর্পোরেশন এমন একটা জায়গায় ছিল, আমি যখন বসেছি, যে সকল সরকারি বড় বড় প্রতিষ্ঠান সকল কাজ করে, আমরা সিটি কর্পোরেশন পিছন থেকে হেল্প করি, কিন্তু আমাদের নাম থাকে না। আমি প্রথমে এই জায়গাটাকে ওন করেছি যে আমাদের নামটা আগে থাকতে হবে, যেহেতু আমরাই করি। সেটা আমি পয়লা বৈশাখে শুরু করেছি, আমরাই করার চেষ্টা করছি। আমরা আমাদের কাজটা, আমার সকল সহকর্মীরা যারা আমার ডান বামে আছে, সবাই অনেকেই অভ্যস্ত না, কিন্তু আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা রাত্রে 8টা 9টা পর্যন্ত অফিস করছে। সরকারি বিসিএস ক্যাডারের বড় কর্মকর্তা হয়েও যাদের 5টা পর্যন্ত অফিস করার কথা না, তারপরেও তারা করছে অফিস, শুধু এই সিটি কর্পোরেশনের মানুষকে ভালোবেসেই করছে। এখন এই জায়গায় আমরা যদি আপনারা সহায়তা করেন, আমরা ওই জায়গা থেকে 3টি রোড নামাই দিব নিচের দিকে, নদীর পাড়ে। ওইখানে আমি জায়গা ঠিক করেছি, ওখানে গাছ বৃক্ষরোপণ করবো। ওইগুলোতে আমরা টেম্পোরারি পার্কের মতো করে দিব, যে মানুষ যদি বিনোদন করতে চায় রোড দিয়ে যায়, ওই রোড দিয়ে নিচে নেমে যাবে, একদম নদীর পাড়ে সবুজ জায়গা আছে, ওখানে কিছু গাছ রুয়ে দিলে ওইখানেও যাওয়া যাবে। আমাদের একটি লাইব্রেরি আছে পার্কে। পার্কের আমরা কীরকম অসহায় আমি আপনাকে বলি। আমি 7-8 দিন অভিযোগ করার পরে আমি নিজে গেছি। আমি মাননীয় জেলা প্রশাসক সাহেবকে বলেছি, ব্যাট বল চত্বর পর্যন্ত আমরা গেট করে দিই, মানুষের এখন পার্কে হাঁটবার জায়গা নাই। এই পরিমাণ দোকান ওখানে হয়েছে, আপনি পরিবার নিয়ে যে হাঁটবেন বা সকালবেলা যারা হাঁটে, দোকানের কারণে হাঁটতে পারে না।
পার্কে আমাদের একটা লাইব্রেরি আছে প্রশাসনিক মুস্তামতিনের নামে। আমি কিন্তু কোনো নাম চেঞ্জ করার পক্ষে না। আমি আরও সামনে দলমত নির্বিশেষে যারাই যখন এই নগরের জন্য অবদান রেখেছে, অলোক ময়না থেকে শুরু করে, যারাই যখন সুরুজুকিল থেকে শুরু করে, যারাই যখন এই নগরের দায়িত্বে ছিল, আমি সবার নামে কিছু করতে চাই। এটা ইনশাল্লাহ আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়েই করব। ওইখানে লাইব্রেরিতে যদি আপনারা যান, লাইব্রেরিটা যে উদ্দেশ্যে নির্মাণ করা, ওইখানে সকালবেলা মানুষ কিছু হাঁটবে, কিছু আমাদের স্কুল কলেজের বাচ্চারা যদি বিকালে ঘুরতে যায়, ওখানে গিয়ে বই পড়বে। কিন্তু ওইখানে যে বই পড়ার কোনো পরিবেশ নাই। ওইখানে ভোর 7টা থেকে লাইন থাকে, যারা স্টুডেন্ট বিভিন্ন কলেজে পড়ে তারা তাদের পাঠ্যপুস্তকের বই নিয়ে। এটা আমি দুইবার গিয়েছি, আসলে ওরাও পড়ালেখা করে, কিন্তু এটা ওদের পড়বার জন্য নির্ধারিত স্থান না। বয়স্ক মানুষ ওখানে কিছু পত্রিকা রাখা থাকে বয়স্ক মানুষের জন্য, কিছু বই রাখা আছে স্টুডেন্টদের পড়ার জন্য, কিন্তু ওই বইগুলো পড়া হয় না। এই বিষয়টা আপনাদের সহযোগিতা চাই। বস্তির উন্নয়নের ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চাই। এই বস্তিগুলোর মালিক হলো জেলা প্রশাসন। আমি ওনাদের সঙ্গে কথা বলেছি, ওনারা যদি আমাদেরকে জায়গা দেয়, আমরা সিটি কর্পোরেশন ঘর নির্মাণ করে দিব। আমাদের তো জায়গা নেই বেসিক্যালি। এই বিষয়ে আপনাদের সহযোগিতা থাকে। আমরা যে কঠিন বাস্তবতা দেখেছি, 2টা রুমের 4টা পরিবার। এখানে অনেক সিনিয়র সাংবাদিকরা ময়মনসিংহ শহরে দীর্ঘদিন বসবাস করেন। একদম পিছর মধ্যে যদি বলি, আমি জানি না ওনারা এই শহরের প্রতি আপনাদের কতটুকু ভালোবাসা, কিন্তু আমার মনে হয়েছে যে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমরা আসলে ওই শহরে আমরা ব্যর্থ ছিলাম। একটা বস্তিতে 1 জগ পানি ভরতে 29 মিনিট সময় লাগে। ওই মানুষগুলো কিভাবে বসবাস করবে, খাবার পানি তারপর খাইতে পারবেন কিনা সন্দেহ আছে। আমি ওইখানে সিদ্ধান্ত নেই যে আমার আর আপাতত কোনো কাজই নাই। আমার কাজ একটা, সকল বস্তিতে আমি সাবমার্সিবল দিয়ে মসজিদের মতো কল দিয়ে দিব, যাতে সবাই পানি খেতে। ইতিমধ্যে আমরা প্রায় 10টার মতো শেষ করে ফেলছি, যেগুলো এই ঈদে সবাই ব্যবহার করতে পারবে। কারণ এখানে আর টিউবওয়েল এখন আর ব্যবহার্য নাই। 10টা ফ্যামিলি একটা টিউবওয়েল ব্যবহার করে, সেই টিউবওয়েলটা নষ্ট হয়ে যায়। প্রতিদিন সেটা কে ঠিক করে দিবে? সাবমার্সিবল আমরা এমন কোম্পানির কাছ থেকে কিনেছি, সে 5 বছর নষ্ট হয়েছে, সাবমার্সিবল চেঞ্জ করে দেবে। আমরা সেখানে একটা সমিতি করে দিয়েছি, যারা ইউজার কল নষ্ট হলে তারা 2 টাকা 5 টাকা করে দিয়ে কলটা তারা কিনে ফেলবে। আমরা অধিকাংশ 32-এ, যেখানে মহিলাদের বা আমাদের বস্তিতে আমাদের উঠতি কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রী থাকে, বিশেষ করে মেয়েদের জন্য একটি করে বাথরুম ফিক্সড থাকবে, বাথরুম এবং গোসলখানা। সেখানের উপরে আমরা একটা সাবমার্সিবল করে দিচ্ছি, যেখানে শুধু মেয়েরা সেটা ব্যবহার করবে। আমরা যে বিষয়গুলো আমি ব্যথিত হয়েছি একজন রাজনৈতিক কর্মী হিসাবে এই চেয়ারে বসবার আগে, যে এই শহরে জন্মগ্রহণ করে ওই শহরে দুঃখ দেখতে পারলাম না কেন, এই শহরে মানুষের কান্না কেন শুনতে পারলাম না আমরা। এই বস্তিগুলোতে মানুষ থাকে পলিথিনের নিচে। অনেকেই গিয়েছেন, সাংবাদিকরা নিজেরা দেখে এসেছেন, ভিডিও করেছেন, সংবাদ প্রচার করেছেন। আমি অনেককে ব্যক্তিগতভাবে ফোন করে বলেছি, আমরা এই ঈদে আমরা এইরকম প্রায় 700 পরিবারকে সিচুয়েশন টিন দিবে। যেসব জায়গায় আমরা ইতিমধ্যে চিহ্নিত করেছি টিন নাই, আমরা 700 পরিবারকে এরকম আমরা টিন দেবো। 700-র মধ্যে হয়তো শেষ হবে না, কিন্তু আপাতত আমাদের 700 পরিবারের বেশি দেওয়ার সামর্থ্য নেই। আমরা হয়তো আবার 6 মাস পরে আবার 700 পরিবারকে দিব। আমরা এই বস্তিগুলোতে আমার নিজের গিয়ে মনে হয়েছে, আমি আগেও অনেক সাংবাদিক বন্ধুর সঙ্গে আমি কথা বলেছি, 100 রান্না করে গিয়ে দিই, 50টা রান্না করে গুস্ত নাই খাওয়া। এবার হয়তো কুরবানির ঈদ, গুস্তর অভাব পড়বে না। আমরা এই জন্য 7,000 পরিবারের মাঝখানে আমাদের যে 5,000 হেলথ কার্ড করেছি আমরা ইতিমধ্যে, এই 5,000 হেলথ কার্ডে আমরা করেছি গরিব মানুষের। এই 5,000 হেলথ কার্ডে আমরা সবাইকে ঈদের মাংস ছাড়া আর যাবতীয় সব সামগ্রী দিয়ে দিব, এবং 5,000-এর বাইরে আরও 2,000 আছে, সেগুলো আমরা দিয়ে দিব। এটা আমার ওই 2 দিন ঈদ করার কারণে, ছোটো ঈদ এবং বড় ঈদ, আমার নিজের অভিজ্ঞতা থেকে এটা করেছি। আসি আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে। আমাদের অনেক
আমার অনেক বড় ভাইরা এখানে আগে রাজনীতি করতেন, এখন সাংবাদিকতা করেন। অনেক ছোট ভাইয়েরা এই শহরে স্কুল কলেজে পড়ালেখা করেছেন বা এই জেলা স্কুল কলেজে পড়ালেখা করেছেন। আমি যখন আমার কাছে মনে হইতো যে আকুয়া খাল বলতে বোধহয় মারা গেছে। আমরা চেষ্টা করলাম আকুয়া খালকে জীবিত করতে, তবে আমি নিজেই মনে হয়েছে যে আমি অভিভূত যে এরা 24 ঘন্টাকে আমরা ভাগ করে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এদেরকে গোল্ড মেডেল দিলেও এদেরকে ঠিক পুরস্কারটা দেওয়া হবে না। আমাদের কোনো মেশিনারিজ না, আমরা 8-10টা বেকু এক্সিকিউটার ভাড়া করে আমাদের কয়েকটা ছিল দিয়ে আমরা 24 আওয়ার্স কাজ করেছি। আমরা গোয়ালকান্দি খালটাকে একদম আকুয়া খালে কানেক্টিংয়ে যোগ করেছি। আমরা ক্যান্টনমেন্টে যে এলাকাটায় 4 ফুট পানির নিচে ছিল, আমরা সারাদিন ক্যান্টনমেন্টের সঙ্গে দরবার করে মিটিং করে ওই এলাকার মানুষের পানিটা আমরা নিচে নামিয়ে দিয়েছি। আমাদের প্রবলেম হয়ে গেছে গাছকেট রোদের পিছনে ড্রেনটা, এখানে বিভিন্ন কারণে এটাকে আমরা মিনিমাইজ করতে পারতেছি না, চেষ্টা করতেছি সর্বোচ্চ। আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে আমরা আরও চেষ্টা করব। আমরা সব ধরনের স্টেক হোল্ডারের সাথে কাউন্সিলিং করেছি। ঈদের পরে স্কুল কলেজগুলো করলে আমরা ছাত্র এবং শিক্ষকদের সঙ্গে কাউন্সিল করব। সমাজের কোনো অংশীজনকে আমরা এখান থেকে বাদ রাখবো না, তবে আপনারা সবচেয়ে বড় অংশীজন। কিন্তু একটা দুঃখ আপনাদের এগেনস্ট আমার একটা অভিযোগ, আপনারা ময়মনসিংহকে গুরুত্ব দিয়ে নিউজ করেন না। অনেকে কেউ করে, অনেকে করেন না। যদি শম্ভুগঞ্জ এলাকার ওই ব্রিজটা দ্রুত করা যায়, যদি এখানে আপনারা নিউজ করেন, সর্বোচ্চ কর্তৃপক্ষের চোখে আনেন, যদি ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজটাতে আপনারা যদি নিউজ করেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন পত্রিকাগুলো পড়ে আন্ডারটেকেন করে ওই মন্ত্রণালয়ের কাছে পাঠিয়ে দেয়। আমাদের বহু প্রশাসক সাহেবদের রাতের ঘুম হারাম। উনি ময়লার ভিডিও পাঠান, যানজটের ভিডিও পাঠান, পানির ভিডিও পাঠান, যাকে পাঠান তার ঘুম হারাম হয়ে যায়। যে আপনারা একটু লেখেন, কষ্ট করে দেখান। আমাদের এই ইঞ্জিনিয়ারিং কলেজটা প্রায় বন্ধের মতো ছিল। আমি ব্যক্তিগতভাবে ওখানে কয়েকদিন গিয়ে কিছু এখন চালু হয়েছে। যদি আপনারা লেখেন, আমাদের এই জেলার ছেলেরা একটু উপকৃত হবে বেসিক্যালি। দয়া করে আপনারা লিখবেন। আমি ভুল করলেও লিখবেন, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা যদি বাস স্ট্যান্ডে এবং বাইপাসে আপনারা নিউজ না করেন এই ঈদের আগে, এবার কিন্তু আমি এই যানজট নিরসন করতে পারবো না। আমি ওদের সঙ্গে পারি নাই, আমার বলতে কোনো অসুবিধা নেই। আমি এটা পারি নাই। আমি হাতে 4 দিন চাঁদাবাজ ধরেছি, আপনারা অনেকেই স্টল দেখেছেন, ভিডিও দেখেছেন। কিন্তু এটা এখন মুখোমুখি হয়ে যাওয়া লাগে। আমাদের তো আইন প্রয়োগ করার সুযোগ নাই প্রতিদিন। এখন আমরা নিরুপায় হয়ে মদের ডিপো দিয়ে একটা নতুন রাস্তা তৈরি করতে চাই। আজকে যদি সময় দেখবেন প্রায় 40 ফুট পাশ। আমরা যেহেতু গাছ কাটতেছি না, গাছটাকে মাঝখানে রেখে ইটের সোলিং করে দিচ্ছি। এই রাস্তা আমরা একদম ইউনিভার্সিটির মতো টেনে নিয়ে যাব, কারণ ওদের সাথে যেহেতু পারছি না, আমরা একটা অল্টারনেট রাস্তা তৈরি করতেছি। এটা রেলির মোড় থেকে শুরু হবে, আবার মদের ডিপো এখানে যে ডিভাইডার ছিল ওটা আমরা ভেঙে দিয়েছি। গতকালকে রাত্রে 1:30টার সময় আমার সাথে রোডসের অ্যাক্সিডেন্ট ছিল। আমরা ওই পার থেকে যে গাড়িগুলো ঈদের সময় আসবে ওইগুলো এসে বাস স্ট্যান্ড থেকে ইউটার্ন করতে হয়। আমরা ওইখান থেকে একটা সরাই দিচ্ছি, কোনো ইউটার্ন করতে হবে না। ওই পার থেকে এসে সোজা দিকতে নেমে যাবে, কারণ ইউটার্ন করা মানে ওখানে আরেকটা যানজট ক্রিয়েট করা। ওটা গতকালকে অ্যাক্সিডেন্ট আমি একসঙ্গে ছিলাম। আমাদের জেলা পরিষদ প্রশাসক সৈয়দ রহমান স্যারের প্রিন্স সাহেব ছিল, যেহেতু তার বাড়ি হালুয়াঘাট, তার আসা যাওয়া বেশি, হারুন ভাইয়ের আসা যাওয়া বেশি। যারা ওই পারে একটু বেশি আসা যাওয়া করেন তারা একটু হয়তো সুবিধা ভোগ করবেন। ওই দিক থেকে আসবার ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা। আমরা আবার মূলত আসলে যেহেতু আমরা পারতেছি না, বেসিক্যালি আমরা পারছি না ওদের সঙ্গে, আমরা এটাকে ডাইভার্ট করে দুই দিকে চলে যাচ্ছি। ওই পারের জন্য এইদিকে ডাইভার্ট করতেছি, কিন্তু এটা কিন্তু কোনো সমাধান না। আর আপনারা যদি সাংবাদিকরা অনুসন্ধান করতে না পারেন, আমি কীভাবে পারি? আমি তো হাতে নাতে পার্কেও চাঁদাবাজ ধরেছি, বাইপাসেও ধরেছি। একটু কষ্ট করে এই কাজগুলো আপনারা করলে আমার উপর প্রেশারটা কমে যায়। আমি আরেকটি বিষয়, আমরা গতকালকে আমি কিছু ধর্মের মানুষকে আমি কিছু জায়গায় প্রপার ইউজ করতে চাই। কারণ আমরা যদি ধর্মীয় অনুভূতিটা মানুষের ভিতরে জন্মগ্রহণ করাতে ব্যর্থ হই, তাহলে এই সমাজে বিশৃঙ্খলা পারবে। আমাদের
না পারবার জায়গা হলো মাদক বিরোধী কোনো অভিযান আমরা সিটি কর্পোরেশন করতে পারতেছি না, যেটা এখন আমাদের সবচেয়ে বড় বড় ধরনের প্যারার জন্ম দিতেছে। আমি র্যাবের সঙ্গে কথা বলেছি, আমি ডিবির সঙ্গে কথা বলেছি, আমি এসপিডিআর সঙ্গে কথা বলেছি। আসলে এরপরে কোনো আমরা পারছি না, সেটা তো আমিও সরকারের একটা অংশ, আমি নিজে বুঝতেছি না কেন পারছি না। কিন্তু এটি এক ভয়াল চিত্র। এখন এটি আমার মনে হয় মানে এমনভাবে ছড়িয়েছে যে আগামী দিনে বোধহয় আমাদের বাড়ির আশপাশে ড্রাগস বিক্রি হবে, কারো বাড়ির আশপাশে আর বাদ থাকবে না। এই জায়গাটায় আপনাদের একটু সহযোগিতা চাই। আরেকটি বিষয় আপনাদের বিরুদ্ধে বলি, আমি কোনো লোকাল পত্রিকাকে ভাই শুভেচ্ছা দিতে পারবো না, দয়া করে আমাকে ক্ষমা করবেন। আমার কর্মচারীর ভাত খাওয়ার টাকা নাই, বিশ্বাস করবেন, আমার কর্মচারীর বেতন ৮,৭০০ টাকা। আর যে সিটি কর্পোরেশনের কর্মচারীর ভাত খাওয়ার টাকা নাই, তার মেয়রের কেন শুভেচ্ছা বিজ্ঞাপন দিতে হবে? আমার সহকর্মীর ভাত খাওয়ার টাকা না যদি আমি ব্যবস্থা করতে না পারি, তা আমার এত প্রচারের দরকার কি জন্য পড়বে? আমার কেন শুভেচ্ছা আমার ছবি দিয়ে বড় করে টাকা দিতে হবে? আমার একজন সহকর্মী, সে ৯,০০০ টাকা বেতনের জন্য দুপুরে সে খায় না, সে সকালে খেয়ে এসে আবার রাত্রে যে বাড়িতে খায়, যাতে তার ১০০ টাকা সেভ হয়। আমি তার কথা চিন্তা করে আমি সাবসিডি দিয়ে একটি ক্যান্টিনের ব্যবস্থা করেছি, সেজন্য ৫০ টাকায় ৪ পদ দিয়ে দুপুরে খাইতে পারে, বাকিটা আমরা ভর্তুকি দিয়ে দিব। আমরা কিন্তু কোনো অফিসারকে সাবসিডি দিচ্ছি না, আমরা যারা খাই আমরা কিন্তু কেউ সাবসিডি নিচ্ছি না, আমাদের যা বিল আমরা তাই দেবো। কিন্তু কর্মচারীর বেলায় মাস্টার রুলে যে কর্মচারী যার বেতন নাই, সে ৫০ টাকা দিলেই ভাত খেতে পারবে, এবং তার খাবার এবং আমার খাবার কোনো পার্থক্য থাকবে না। দয়া করে আমার বিরুদ্ধে কেউ লিখতে পারেন, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা আমি করতে পারবো না। আমি আজকে সরি বলে নিচ্ছি যে শুভেচ্ছা বিজ্ঞাপনটা আমি দিতে পারবো না। তবে যেগুলো ময়মনসিংহ থেকে লোকাল পত্রিকা প্রকাশিত হয়, সবাইকে আমি টেন্ডার বিজ্ঞাপনটা পর্যায়ক্রমে সবাইকে দিয়ে যাব। কার সঙ্গে আমার ভালোবাসা বেশি, কার সঙ্গে আমার কম, এটি আমার দেখবার দরকার নেই, একবার করে সবাই পেয়ে যাবেন। আর জাতীয় পত্রিকার ব্যাপারে আমাদের কিছু কেন্দ্রীয় নির্দেশনা আছে, যেগুলোর বাইরে আমার যাওয়ার সুযোগ নেই। আমাদের কিছু মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন আছে, আমরা ওর বাইরেও আমি ইচ্ছা করলে যেতে পারি না। আর লোকালদের বিষয়ে আমার বক্তব্য সবাই পাবেন, কিন্তু দয়া করে বিভিন্ন দিবসে আপনি ভালোবাসলে আমরা ছাপতে পারেন, ছেপে যদি বিল চান আমি দিতে পারবো না ভাই। এটার জন্য আমি সরি। আমি কারণটা ব্যাখ্যা করেছি। আপনার এমনি ব্যক্তিগত চিকিৎসা, ব্যক্তিগত সমস্যা, সিটি কর্পোরেশনে আপনি নাগরিক হলে আমি আপনাকে সহযোগিতা করবো, কিন্তু শুভেচ্ছা দিয়ে যখন আমার টাকা নাই, আপনাকে বুঝতে হবে আমি প্রায় ১.৫ কোটি টাকা খরচ করেছি গত ৫৫ দিনে, শুধু এই খাল আর ড্রেনেজে, শুধু এই মাস্টার রুলে কর্মচারীদেরকে ওভারটাইম টাকা দিয়ে। আপনি হিসাব করেন তো, একটা খাল আকুয়া গোয়ালকান্দি খাল ৩২ দিনে কেন পরিষ্কার হয়ে যায়? আপনার মাথায় একবার নেন। আমি এই ৩২টা দিনকে ২৪ দিয়ে পূরণ করেছি, এই ফুল ঘন্টা মিনিট আমি কাজে লাগাইছি। আপনি যে আজকে এই শহরে আপনার জলবদ্ধতা হচ্ছে না, এর তো একটা রিজন আছে। আমরা চেষ্টা করেছি, এটা সাংবাদিকদের পার্ট। আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এরপরে আমাদের আয় বাড়ে। সরকারের এডিবির বরাদ্দ এবার কমে গিয়েছে, কারণ সরকার এমন একটা সময় সরকারের দায়িত্ব নিয়েছে, যখন পৃথিবীতে যুদ্ধ চলছে, তখন সরকার তার সব মনোযোগ দিয়েছে তেল কিনায়, এলপিজি কিনায়। সরকারের যদি আমি এটা পার্মানেন্ট বন্ধ বলি নাই, কিন্তু ভাই আপাতত আমরা এই ক্রাইসিসটা মোকাবেলা যেটা করতেছি, এই বর্ষাটা আমাদের ফুল ক্রাইসিস থাকবে। এই ক্রাইসিসটা মোকাবেলা, এর মাঝে কিন্তু আমাকে ধর্মীয় কাজ করতে হচ্ছে। এই শ্মশান ঘাটের আজকে এই যাবৎকালে অনেক আমার চেয়ে যোগ্য, ভালো চেহারা, ভালো জ্ঞানী গুণী লোক এই চেয়ারে বসেছেন, আজ পর্যন্ত শ্মশান ঘাটের কোনো উন্নতি হয় না। আমি ইনশাল্লাহ আগামী মাসের মধ্যে এটা টেন্ডার করে দিব। আমি মাদ্রাসায় যারা পড়ে পিছিয়ে পড়া, তাদের উন্নয়নের জন্য আমাদের একটা বিরাট প্রকল্প আছে। এগুলো এখন সমাজের জন্য জরুরি। গতকালকে যে প্রোগ্রামটা আমরা করেছি, আমি মনে করি সিটি কর্পোরেশনের সবচেয়ে সফল প্রোগ্রাম গতকালকে প্রোগ্রামটি। আমি আত্মা থেকে আনন্দিত হয়েছি। আমার মনে হয়েছে এরাও তো সমাজের অবিচ্ছেদ্য অংশ, যারা কৌমি বা মাদ্রাসাগুলোতে পড়ালেখা করে, এদেরকে নিয়ে তো কোনো অনুষ্ঠান আমরা কেউ কোনো সময় করি না। এদেরকে তো ইন্সপায়ার করার জন্য আমাদের কোনো আয়োজন থাকে না। কাজে আমাদেরকে এইসব কাজে সহায়তা করবেন।
আমি সকল সাংবাদিককে ব্যক্তিগতভাবে চিনি একজন রাজনৈতিক কর্মী হিসাবে। যদি আবার আমাদের সামর্থ্য পরিবর্তন হয়, আর আরেকটি কথা আপনারা আমার বিরুদ্ধে লিখবেন ভবিষ্যতে জানি আমি এই সিটি কর্পোরেশনের সম্পদ উদ্ধার করব। সিটি কর্পোরেশনের সম্পদ কারো দখলে থাকতে পারবে না। আমি জায়গা কেনার জন্য ঘুরবো, আর সিটি কর্পোরেশনকে নিজের সম্পদ মনে করে আপনি সারা জীবন বুক করবেন, এটা হবে না। আমার বিরুদ্ধে লিখতে পারেন, আমি এটা আমার যায় আসে না। বিশ্বাস করেন, আমি ভোট পাওয়ার চিন্তা আমার মাথায় থাকা উচিত, কিন্তু যদি এটা আমি বেশি চিন্তা করি তাহলে এই নগর আর জীবনে চলনশীল হবে না। ওই যে সাইনবোর্ড লেখা দেখেছেন, সাইনবোর্ড কিন্তু আমি একটা খুলে দিয়েছি, তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত শত্রুতা নাই। সে যেই অপরাধ করেছে মিডিয়ার সামনে এই অপরাধ সে স্বীকার করেছে, এবং এই ড্রেন সে নিজে তার টাকা দিয়ে করে দিবে, তারপরে সাইনবোর্ড খুলে দিয়েছি। আমার ওনার সঙ্গে ব্যক্তিগত কোনো শত্রুতা নাই। আমরা চেষ্টা করছি, আমরা হয়তো একদিন 64 দিনে তো আমি সব পারবো না, কিন্তু এইগুলো আমাকে করতে হবে। আমার আয় রোজগার বাড়াতে হবে। আমাদের একমাত্র রোজগার হোল্ডিং ট্যাক্স আর ট্রেড লাইসেন্স, আমাদের তো আর কোনো রোজগার নাই। কাজে এই রোজগারের ভিতরে আমার এত কর্মীদের বেতন, আমি সহ সবার বেতন হয়। কাজে দয়া করে আমাদেরকে বুঝবার চেষ্টা করবেন। অনেকেরই কষ্ট হবে, কারণ দীর্ঘদিনের অভ্যাস, সিটি কর্পোরেশন থেকে আপনারা শুভেচ্ছা বাণী পান, টাকা পান, কিন্তু সেটা একটা সময় ছিল, একটা যুগ ছিল, তখন এই কাজগুলো হতো কিনা এটা আপনারা বিবেচনা করবেন। তখন এই ক্ষেত্রগুলোর থেকে এত পরিমাণ টাকা খরচ করা হতো কিনা সেইগুলো আপনারা বিবেচনা করবেন। সেই বিবেচনা আপনার হয়তো ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হবেন, সমাজগতভাবে আপনি উপকৃত হচ্ছেন কিনা, মানুষ হিসাবে আপনার সুযোগ সুবিধা বাড়ছে কিনা, সেটা বিবেচনা না করে যদি আপনি একটা পত্রিকায় চাকরি করেন, সে শুভেচ্ছা বাণী পাইল না, এই জন্য দুটি কথা লিখতে পারেন, এটা আপনার অধিকার। কিন্তু আমার অধিকার মানুষকে প্রায়োরিটি দেওয়া, সে জায়গায় আমার কারোর সঙ্গে সুযোগ নাই। আমার অনেক বন্ধুদের পত্রিকার মালিকানা আছে, আমি তাদেরকেও দিই নাই। অনেকের সঙ্গে আমার দীর্ঘদিনের চলাফেরা আছে, আমি তাদেরকেও দিই নাই। কিন্তু জাতীয়টা আমার বেসিক্যালি কিছু করার থাকে না, ওইখান থেকে ন্যাশনালি আমাদের মন্ত্রণালয় নয়, আমাদের নাম দিয়ে পরে আমাদের কাছে বিলটা ধরায় দেয়, ওটা আমাদের মন্ত্রণালয় থেকে চলে আসে। অনেকে প্রশ্ন করেছেন অমুক পত্রিকায় তো আপনার শুভেচ্ছা দেখলাম, আমি জানি না, ওটা মন্ত্রণালয় থেকে দিয়ে দিছে, সব সিটি কর্পোরেশনে দিয়ে দিছে, পরে বিলটা খালি আমরা লোকালি আমাদেরকে দেওয়া হয়েছে, তাও সেখানেও আমি কাটছি, আমার আর চিবি দেওয়ার সুযোগ নাই। কারণ আমি যদি 20,000 টাকা সেভ করি, তাহলে আমার 20,000 টাকা দিয়ে আজকে দুপুরে আমার কর্মীদের খাওয়া হয়ে যাবে। যে কর্মীরা সারাদিন রাত পরিশ্রম করতেছে এই এলাকা মানুষের ভাগ্য উন্নয়নের জন্য। কাজে আপনারা সকলে সহযোগিতা করবেন। 3টা সাবজেক্টে আপনাদের সহযোগিতা চেয়েছি বেশি করে। একটা, সিএনজি এবং বাস স্ট্যান্ডের যানজটের চাঁদাবাজির এগেনস্টে। একটা, সমগঞ্জের যে 20টা অফিস আছে এটা তো দ্রুত শেষ হয়। আর একটু ইঞ্জিনিয়ারিং কলেজটা যেন আপনাদের লেখনির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে, এইগুলোতে আপনারা একটু সহায়তা করবেন। আমি চেষ্টা করছি শিশু পার্ক করবো ইনশাল্লাহ, চিড়িয়াখানা করবো, মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি, উনি বলেছে এই অর্থ বছরটা যাক, আগামী অর্থ বছর থেকে তোমার সঙ্গে সব নিয়ে কথা বলা হবে। আমরা সবার কাছে কিছু এনে চেষ্টা করছি, যোগাযোগ প্রতিমন্ত্রীকে এনেছি, একটি ট্রেন তন্ত্রকে আগামী নভেম্বরে পাবো। একটু তোলে আমরা এগিয়েছি। আপনি আমাদের একটা বিভাগীয় শহর, আমাদের এখান থেকে ইন্টারসিটি ট্রেন ডাকা যায় না, ওই জামালপুর থেকে বাহাদুরাবাদ থেকে আসতে হয়, সরষে থেকে আসে, আমরা অপেক্ষা করি। এটা আমাদের জন্য একটা প্রেস্টিজিয়াস ব্যাপার, আমরা বিভাগীয় শহর, আমাদের কোনো ট্রেন নাই। অন্ততপক্ষে তো ওনার সঙ্গে আমার দীর্ঘদিনের রাজনৈতিক পথ চলে আসছে, উনি আমাকে ব্যক্তিগতভাবে বলেছেন যে প্রথম কিস্তিতে আমি আপনাকে একটা ট্রেন দিয়ে দিব ভাই। আমার একটা ট্রেন তো যাবে অন্ততপক্ষে ময়মনসিংহ থেকে ভোর 5:30টায়, যে লোকটাই সে সকালে যেয়ে আবার রাত কাজ শেষ করে বিকালে 4:30 সে ময়মনসিংহ চলে আসবে, এটুকু উপকার তো আমাদের হবে। এরপর উনি বলেছে যে এরপরের জুড়ে আমি আপনার সিলেটে ট্রেনও দিয়ে দিব। আমি আদায় করতে পারবো, আমি নাসর বান্দা, আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে বলতে পারি যে আমার এটা লাগবে, আমার দিতে হবে। আমার তো কাজই এইটা। সহযোগিতা করবেন, আপনাদের কোনো যাওয়া পাওয়া নাই। আমি সবাইকে বদলে দিতে চাই। আমি নিজে আগে বদলে দেওয়ার চেষ্টা করেছি, রাজনৈতিক কর্মী থেকে পড়াশোনা করার চেষ্টা করছি, নিজে বদলে দিয়ে সবাইকে বদলে দিব। সবাই বদলে গেলে সিটি কর্পোরেশন বদলে যাবে। আপনি যদি মনে করেন যে এই কর্পোরেশন আপনার, আপনি নিজেই বদলে যাবেন।
এই নগরে আপনি চলবেন, আপনার বাচ্চা স্কুলে যাবে, আপনার ওয়াইফ মার্কেটে যাবে, তখন আপনি নিজেই এটাকে বদলানোর চেষ্টা করবেন যে আমি নগরের মালিক, তো আমিও। তা আপনাদের সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা।